রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের প্রবর্তক। তার হাতেই বাংলা ছোট গল্প সমৃদ্ধি লাভ করেছিল। অপরিচিতা গল্পটি তার সামাজিক সমস্যামূলক একটি গল্প। এই গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর হলেও গল্পটির কথক অনুপম নামের একজন শিক্ষিত সুদর্শন যুবক। অনুপম তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের গল্পের ছলে বর্ণনা করছেন। অনুপম বলছেন, আমার এখন বয়স ২৭ বছর। এই বয়সটা বয়স বিচারে খুব বেশি বলা যায় না, আবার ২৭ বছর বয়সে মানুষের অভিজ্ঞতাও বেশি হয় না। অনুপম যখন পণ্ডিত মশাইয়ের কাছে পড়তেন ছোটবেলায়, তখন পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করতেন। আমরা জানি মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু ভেতরে কুৎসিত, শিমুল ফুল দেখতে ভীষণ সুন্দর কিন্তু তার কোনো সুগন্ধ নেই। সম্ভবত পণ্ডিত মশাই অনুপমের বাহ্যিক সৌন্দর্য এটি বিচার করেছিলেন এবং তার ভেতরে ব্যক্তিত্বহীনতা সেটি অনুভব করেছিলেন। অনুপমের মা একটি দরিদ্র পরিবার থেকে এসেছেন। অনুপমের বাবাও দরিদ্র ছিলেন, কিন্তু অনুপমের বাবা ওকালতি করার কারণে, উকিল হওয়ার কারণে এখন তাদের যথেষ্ট টাকা পয়সা ধন সম্পদ হয়েছে। অনুপমের বাবা তার ওকালতির জীবনে কখনো ছুটি নেননি। তার মানে তিনি নিরলস তার কাজ করে গেছেন। তার প্রথম ছুটি বা অবকাশ হিসেবে বলা যায় যে তিনি যখন মৃত্যুবরণ করলেন তখনই তার প্রথম ছুটি। অনুপম বলছেন, আমার বাবার মৃত্যুর পর আমাদের পরিবারে সর্বগ্রাসী একজন ব্যক্তি এসে হাজির হলেন, তিনি আমার মামা। তিনি ভেতর থেকে আমাদের পরিবারের সব কিছু যেন শুষে খাচ্ছেন, অনেকটা ফল্গু ধারার মতো। ফল্গু হচ্ছে ভারতের একটি নদী, যার বাইরে থেকে দেখলে মনে হয় যে স্রোত নেই, কিন্তু ভেতরে ভেতরে স্রোত প্রবহমান। মামা ঠিক একই রকমভাবে ফল্গু ধারার মতো আমাদের পরিবারের সব কিছু ভেতরে ভেতরে শুষে খাচ্ছেন। মামা অনুপমের চেয়ে ৬ বছরের বড়। অনুপম মজা করে বলছেন, মামা আমার ভাগ্য দেবতার এজেন্ট। আমার ভাগ্যে কি হবে, কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু বিবেচনা করেন মামা। অনুপম বলছেন, আমি মা এবং মামার কথা শুনি, আমি অন্দরমহলের কথা শুনি, এবং কন্যার পিতামাত্রই আমাকে সৎপাত্র হিসেবে বিবেচনা করবেন, আমাকে তার কন্যা দিতে দ্বিধাবোধ করবেন না। অনুপম সম্প্রতি এমএ পাশ করেছেন এবং তার বিয়ের ব্যাপারে কথা হচ্ছে। অনুপমের একজন বন্ধু, তার নাম হরিশ, তিনি কানপুরে চাকরি করেন। হরিশ একটা মেয়ের সন্ধান দিলেন, বললেন, যদি মেয়ে বলো তাহলে বেশ খাসা, অর্থাৎ মেয়েটা বেশ সুন্দর ভালো, তোমরা দেখতে পারো। অনুপমের ইচ্ছে হয়েছিল মেয়েটাকে নিজের চোখে দেখে আসবে, কিন্তু যেহেতু মা এবং মামার কথার বাইরে অনুপমের আর কিছুই বলার থাকে না, সেহেতু অনুপম যেতে পারলেন না। অনুপমের আসলে নিজস্বতা নেই, ব্যক্তিত্ব নেই, স্বাধীনতা নেই। মা এবং মামার কাছে অনুপমের সকল মতামত জিম্মি থাকে, পরাধীন থাকে। এজন্য এই মেয়েটাকে দেখতে পাঠানো হলো বিনু দাদাকে, অনুপমের পিসতুতো ভাই। বিনু দাদা অত্যন্ত বিবেচক একজন ব্যক্তি। সার্বিক বিবেচনায় মেয়েটি ভালো হবে কি না সেটি তিনি ভালোই বুঝতে পারবেন। এবং অনুপমের এই পিসতুতো ভাই মেয়েটিকে দেখে আসলেন, সার্বিক বিচারে বললেন যে মেয়ে তো নয়, যেন খাঁটি সোনা। অনুপমের মা এবং মামার এমন ইচ্ছে ছিল এমন একটি মেয়ে ঘরে আনবেন যে মেয়ের পিতা ধনী নন, কিন্তু সারা জীবন সঞ্চয় করেছেন মেয়েটির বিয়েতে যৌতুক দেওয়ার জন্য। যখন বিয়ে হবে তখন সেই সঞ্চিত অর্থ
সেই লক্ষ্মীর ঘরটি তার পিতা সম্পূর্ণ উপুড় করে দেবেন। ঠিক এরকম একটি মেয়ে তারা চেয়েছেন। মেয়েটির নাম কল্যাণী। পিতা শম্ভুনাথ সেন, পেশায় একজন ডাক্তার। শম্ভুনাথ সেন নিজেকে কন্যা দায়গ্রস্ত পিতা মনে করতেন না, যদিও তৎকালীন সমাজে সকল পিতাই নিজেকে কন্যা দায়গ্রস্ত মনে করতেন। মেয়েদের বয়স 9 থেকে 11-র বেশি হলে সে মেয়েটির বয়স বেড়ে গেছে এই মর্মে আর বিয়ে হতো না। এখানে আমরা দেখতে পাই যে কল্যাণীর বয়স 15 বছর। সেজন্য নানা কথাও হয়েছে, তবে শেষ পর্যন্ত রাজি হয়েছে এজন্য যে কল্যাণী একমাত্র মেয়ে এবং শম্ভুনাথ সেনের সারা জীবনের সঞ্চিত অর্থ হয়তো অনুপম পাবেন। সে কারণে আমরা দেখতে পাই যে এই বিয়েতে মা এবং মামা রাজি হয়েছেন। গায়ে হলুদ অনুষ্ঠানে অনেক লোক গিয়েছে। অনেক লোক সেখানে যাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে কন্যার পিতাকে হেনস্থা করা, কন্যার পিতাকে জব্দ করা। অনুপম নিজের সম্পর্কে বলছেন তিনি একজন সুদর্শন যুবক। তার অবস্থা এমন, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি, অর্থাৎ অন্নপূর্ণা দেবীর কোলে গজানন বা গণেশের ছোট্ট ভাই কার্তিকের মতো সুন্দর। সদ্য এমএ পাস অনুপমের মধ্যে নারী সম্পর্কিত নানা রকমের অবান্তর অকল্পনীয় প্রশ্ন ভর করেছিল এবং এই কল্যাণীর সাথে বিয়ে ঠিক হওয়ার পর সেই কল্পনা যেন আরও বিস্তার লাভ করে। অনুপম বলছেন যে বিয়েটা ঠিক হলো, এখন আর প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। প্রজাপতি হলেন ব্রহ্মা, বিয়ের দেবতা, আর পঞ্চস্বর হচ্ছে প্রেমের দেবতা মদনের 5টি স্বর বা বাণ। অর্থাৎ প্রেম এবং বিয়ে, এই বিষয় দুটির মধ্যে আর কোনো বিরোধ দেখা যাচ্ছে না। তারপর বিয়ের অনুষ্ঠানে মহা সমারোহে বাদ্যবাজনা বাজিয়ে লোকজন নিয়ে হাজির হলেন সবাই। বিয়ে হবে, কিন্তু তার ঠিক আগ মুহূর্তে মামা শম্ভুনাথ বাবুকে বললেন যে বিয়ের আগে যৌতুকের টাকা এবং স্বর্ণ গহনা সেগুলো বুঝিয়ে দিতে। শম্ভুনাথ বাবু কিছুটা দ্বিমত পোষণ করলেন, কিন্তু মামা নাছোড়বান্দা। মামা সাথে করে নিয়ে গেছেন একজন শ্যাকরা বা স্বর্ণকার। এই শ্যাকরা বা স্বর্ণকার বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কন্যার পিতা শম্ভুনাথ বাবু যে স্বর্ণ গহনা দেবেন তার মধ্যে খাদ আছে কিনা, সেটা নকল কিনা সেটা পরীক্ষা করে দেখবেন। শম্ভুনাথ বাবু বললেন, আগে বিয়েটা হোক, আপনারা খাওয়া দাওয়া করুন, তারপর না হয় বুঝিয়ে দেয়া যাবে। কিন্তু মামা কোনোভাবেই ঠকতে চান না। বিয়ের অনুষ্ঠানের পর যদি নকল সোনা দেয়া হয় তাহলে মামা ঠকে যাবেন। সে কারণে মামা বিয়ের আগেই এই স্বর্ণ গহনা এবং পণের টাকা সব কিছু বুঝে পেতে চান। শম্ভুনাথবাবু উপায়ন্তর না দেখে অনুপমকে ডাকলেন, বললেন, বাবা, তোমার মামা তো বলছেন বিয়ের আগেই পণের টাকা এবং স্বর্ণ গহনা এগুলো বুঝে নিতে। আমি বলি যে বিয়েটা আগে হোক, তারপর এগুলো বুঝে নিও। অনুপমের যেহেতু নিজস্বতা নেই, অনুপম মামার কথাই সায় দিলেন, বললেন, মামা যেটি বলবেন সেটিই হবে। এই কথার প্রেক্ষিতে শম্ভুনাথ বাবু অত্যন্ত বিচক্ষণ এবং ব্যক্তিত্ববান। তিনি বুঝতে পেরেছেন যে আমার কন্যাকে যে ছেলেটির হাতে আমি দিব সেই ছেলেটির কোনো ব্যক্তিত্ব নেই, নিজস্বতা নেই। আরও বুঝতে পেরেছেন যে পরিবারে আমার মেয়েটি যাবে সেই মামা তিনি একজন লোভী, চতুর, ফলে এখানে মেয়ে দেয়া সম্ভব নয়। শম্ভুনাথবাবু একটু বুদ্ধি করলেন, বললেন যে আচ্ছা ঠিক আছে, সব কিছু আমি নিয়ে আসছি। তারপর স্বর্ণ গহনা নিয়ে এলেন, শ্যাকরার হাতে দিলেন। শ্যাকরা গহনাগুলো দেখে বললেন যেগুলো খাঁটি সোনা, এর মধ্যে কোনো নকল বা খাদ নেই। কিন্তু এক জোড়া ইয়ার রিং পাওয়া গেল, কানের দুল। যে কানের দুল দুটি
একেবারেই নকল, খাদ মিশানো। এই কানের দুল দুটি আসলে অনুপমের মামা অনুপমের বাড়ি থেকে পাঠিয়েছিলেন মেয়েটির জন্য। যখন বিয়ে ঠিক হয়, কল্যাণীর জন্য পাঠানো এই ইয়ারিং সম্পূর্ণ নকল। শ্যাকরা যখন এই নকলের কথা বলেছেন, তখন মামার কান লাল হয়ে গেছে। মামা লজ্জা পেয়েছেন। লজ্জা পেলেও তিনি দমতে চান না। শম্ভুনাথবাবু সিদ্ধান্ত নিয়েছেন, মনে মনে এই পরিবারে এই ছেলেটির কাছে কখনোই আমার মেয়ে দেয়া সম্ভব নয়। ফলে তিনি বলেছেন যে আচ্ছা, বিয়ে পরে হবে, আপনার আগে খাওয়া দাওয়া করুন। বরযাত্রীরা খাওয়া দাওয়া করার পর বলা হলো যে আপনারা এখন আসতে পারেন, বিয়ে হবে না। মামা খেপে গেছেন, বরযাত্রীরা খেপে গেছেন। তারা ভীষণ ভাঙচুর করেছেন, তাণ্ডব চালিয়েছেন। তারপর ক্ষিপ্ত উন্মত্তের মতো বাড়ি ফিরে এসেছেন। বাড়িতে আসতে আসতে নানা রকম অভিশাপ দিয়েছেন। অনুপমের মা এবং মামা বলেছেন যে এই কন্যার পিতা এতটাই অহংকারী যে পরবর্তীতে তাকে অনেক যন্ত্রণার শিকার হতে হবে এবং একসময় তারা আমাদের কাছে ফিরে আসবে, বলবে যে আমাদের কন্যাকে আপনারা গ্রহণ করুন, আমার ভুল হয়ে গেছে। আগেই বলেছি, নারী সম্পর্কে অনুপমের মধ্যে নানা রকমের ভাবনা, চিন্তা, কল্পনা এগুলো বিস্তার লাভ করেছিল। বিয়েটি ভেঙে যাওয়ার পর অনুপমের মধ্যে নারী সম্পর্কিত সেই ভাবনা আরও বিস্তৃত হতে থাকে। অনুপম ভাবতে থাকেন যে কল্যাণীর সাথে আমার এখনও দেখা হয়নি, আমি কল্যাণীকে দেখিনি, কিন্তু বিয়ের আগে কল্যাণীর কাছে আমার একটি ছবি পাঠিয়ে দেওয়া হয়েছিল। কল্যাণী কি সেই ছবিটি নিয়ে ভাবছে? কল্যাণী কি আমার কথা স্মরণ করছে? একটু পরেই কল্যাণীর সাথে দেখা হওয়ার কথা ছিল, শুভ দৃষ্টি বিনিময় হওয়ার কথা ছিল। দেয়ালের ওপাশে ছিল কল্যাণী, সেই মেয়েটিকে আর পাওয়া হলো না। এভাবে নানা রকম জল্পনা কল্পনার মধ্যে অনুপম বিচরণ করছেন আর বুকে আশা বাঁধছেন যে হয়তো কল্যাণীর বাবা কোনো একদিন এসে বলবেন যে বাবা, আমার মেয়েটাকে তুমি গ্রহণ করো। আবার কল্পনায় তিনি আশা পাচ্ছেন যে সম্ভবত মেয়েটি কল্যাণী তার ছবিটি নিয়ে গোপনে দেখছে। দরজায় হয়তো করাঘাত পড়েছে, মেয়েটি ছবিটি তার বুকের মধ্যে লুকিয়ে ফেলেছে। অথবা মেয়েটি এমনভাবে ছবিটি দেখছে যে তার চুল আমার এই ফটোগ্রাফের উপরে পড়ছে। এ ধরনের নানা রকম রোমান্টিক কল্পনা তিনি করতে থাকেন। অনুপম আরও ভাবতে থাকেন, পুরাণে দময়ন্তীর মতো হয়তো কল্যাণী আমার জন্য অপেক্ষা করবে। দময়ন্তী সম্পর্কে একটু জেনে নেই। নিষদ রাজ নল, তিনি মানুষের মুখে দময়ন্তীর রূপের বর্ণনা শুনে প্রেমে পড়েছিলেন। দময়ন্তীও নিষদ রাজ এই নলের প্রেমে পড়েছিলেন। বিদর্ভ নগরীর এই রাজকন্যা দময়ন্তী দেবতাদের স্বামী হিসেবে গ্রহণ না করে শেষ পর্যন্ত নিষদ রাজ এই নলকেই স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। এজন্য দীর্ঘ প্রতীক্ষা ছিল তার। ঠিক একই রকম প্রতীক্ষা থাকবে কিনা, কল্যাণী আমার জন্য প্রতীক্ষা করবে কিনা, নাকি অন্য কাউকে বর হিসেবে গ্রহণ করবে, এ ধরনের ভাবনায় অনুপম ডুবেছিলেন। এভাবে কেটে গেছে অনেক দিন। একসময় অনুপমের মাকে নিয়ে যাচ্ছেন তীর্থে। তীর্থে যাওয়ার পথে তিনি কোনো এক স্টেশনে একটি নারী কণ্ঠ শুনতে পান, যেখানে বলা হচ্ছে এই গাড়িতে আসুন, এখানে জায়গা আছে। এই কণ্ঠস্বর ব্যতিক্রম, অন্যরকম সম্মোহনী শক্তি আছে এই কণ্ঠস্বরে। অনুপম অনুভব করলেন যে এই কণ্ঠস্বর আসলে তাকে বিমোহিত করছে। কার কণ্ঠস্বর? কিসের জায়গা আছে? গাড়িতে জায়গা খালি আছে, নাকি কল্যাণী নামক সেই মেয়েটির হৃদয়ে আজও আমার জন্য জায়গা খালি আছে? অনুপম যখন পরবর্তী স্টেশনে পৌঁছালেন,
তখন সেই নারীকণ্ঠ আবারও শুনতে পেলেন, অনুপমদেরকেই ডাকছেন, এদিকে আসুন, এখানে জায়গা আছে। এবং সেই মেয়েটি স্ব-উদ্যোগী হয়ে অনুপম এবং অনুপমের মায়ের যে সকল ব্যাগ ছিল সেগুলো তুলে নিলেন এবং তারা একসাথে যাত্রা শুরু করলেন। দেখা গেল মেয়েটি অত্যন্ত শিশুসুলভ আচরণ করছেন, বাচ্চাদের সাথে গল্পে মেতে আছেন, চানাচুর খাচ্ছেন, হাসছেন। এমন হাস্যোজ্জ্বল মেয়ে অনুপম কিংবা অনুপমের মা হয়তো আগে দেখেননি। তারপর দেখা গেল যে এই মেয়েটির দুর্দান্ত সাহসিকতা। যখন পরবর্তী স্টেশনে আর্দালি কর্মচারীরা দুটি টিকিট নিয়ে এসে বললেন যে এই সিট দুটি ছেড়ে দিতে হবে, আগে থেকে রিজার্ভ করা আছে, তখন অনুপম তাড়াতাড়ি উঠে যেতে ব্যস্ত হন। কিন্তু এই মেয়েটি চোখের শাসনে তাকে বসতে বলেন এবং প্রতিবাদ করেন। দেখা গেল যে শেষ পর্যন্ত মেয়েটির জয় হয়েছে। সেই আর্দালি বা সেই অফিসার কেউ আর এই সিটে আসেননি। তারপর যখন কানপুর স্টেশন এলো, তখন অনুপমের মা একটু উৎসাহী হয়ে মেয়েটির নাম জিজ্ঞাসা করলেন যে, মা, তোমার নাম কি? মেয়েটি উত্তরে বললেন, আমার নাম কল্যাণী। তোমার বাবা? আমার বাবা শম্ভুনাথ সেন, তিনি পেশায় একজন ডাক্তার। এরপর অনুপম এবং অনুপমের মা দুজনই হতবিহ্বল হয়ে গেলেন। তারা বুঝতে পেরেছেন যে এই কল্যাণী আসলে সেই কল্যাণী যার সাথে অনুপমের বিয়ে ভেঙে গিয়েছিল। অনুপম এর আগে পরাজিত হয়েছেন বিয়ের আসর থেকে উঠে আসার কারণে, ব্যক্তিত্বহীন হিসেবে পরিচিত হয়েছেন। কিন্তু এখন অনুপমের বোধোদয় হয়েছে, অনুপম আর কল্যাণীকে হারাতে চাননি। এই কানপুরে খোঁজখবর নিয়ে সেই শম্ভুনাথ সেন, শম্ভুনাথ বাবু ডাক্তার মশাইয়ের কাছে গিয়েছেন। তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে তিনি এখন মাতৃ আজ্ঞা, মায়ের আদেশ, মামার আদেশ, সেই বলয় থেকে বের হতে পেরেছেন। তিনি এখন অনেকটা স্বাধীন, মুক্ত এবং তার নিজস্বতা আছে, তার ব্যক্তিত্ব আছে। ফলে শম্ভুনাথ বাবুর কিছুটা মন গলেছে। শম্ভুনাথ বাবু রাজি হয়েছেন, যদি কল্যাণী রাজি থাকেন তাহলে বিয়েটা হবে। এবং বিরাট আশা আকাঙ্ক্ষা নিয়ে অনুপম কল্যাণীর কাছে গিয়েছেন, তাকে সব কিছু বলেছেন, কিন্তু কল্যাণী আর বিয়েতে রাজি নন। কল্যাণী বলছেন যে আমার মাতৃ আজ্ঞা আছে। মাতৃ আজ্ঞা মানে হচ্ছে মায়ের আদেশ, দেশমাতৃকার আজ্ঞা, দেশের কল্যাণে, মাতৃভূমির কল্যাণে নারীদের শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমি ব্রত বা শপথ গ্রহণ করেছি। ফলে আমি বিবাহ করতে রাজি নই। অনুপম সেখানে থেমে গেলেন না। অনুপম চিন্তা করলেন, সেই গাড়িতে সেই কণ্ঠস্বর, কল্যাণী যেহেতু বলেছে যে এখানে জায়গা আছে, সম্ভবত কল্যাণীর হৃদয়ে তার জন্য কিছুটা জায়গা খালি আছে। বিয়ে না হোক কল্যাণীর আশেপাশে থাকাই অনুপমের একমাত্র লক্ষ্য। কল্যাণীকে সহযোগিতা করাই তার লক্ষ্য। অনুপম কানপুরে থেকে গেলেন, কল্যাণীকে সহযোগিতা করতে থাকলেন এবং মনে মনে ভাবতে থাকলেন, ওগো অপরিচিতা, এই তো তোমাকে পেয়েছি, এই তো কিছুটা জায়গা খালি আছে। অনুপম মনে মনে ভাবছেন, কল্যাণীর হৃদয়ে সেই আকাঙ্ক্ষিত জায়গা সবটুকু না পাওয়া গেলেও তার আশেপাশে থাকার কারণে কিছুটা হলেও পাওয়া যেতে পারে। অনুপম একজন এমএ পাস শিক্ষিত সুদর্শন যুবক, কিন্তু ব্যক্তিত্বহীন ছিলেন, তার নিজস্বতা কিছু ছিল না। এই গল্পের শেষে আমরা দেখতে পাই অনুপম মুক্তি পেয়েছে, মাতৃ বলয় থেকে, মামার বলয় থেকে মুক্তি পেয়েছে। এখন অনুপমের ব্যক্তিত্ব তৈরি হয়েছে, নিজস্বতা তৈরি হয়েছে। অনুপম এখন নিজের মতো করে ভাবতে শিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন সমাজ ব্যবস্থায়
শিক্ষিত যুবক শ্রেণীর মধ্যে যে অবক্ষয়ের চিত্র দেখেছিলেন সেটি এখানে প্রকাশ করেছেন। তবে এই গল্পের শেষে আমরা দেখতে পাই যে অনুপম নামের এই শিক্ষিত ব্যক্তিত্বহীন সুদর্শন যুবকের উত্তরণ ঘটেছে। অনুপম এখন মুক্তি পেয়েছেন। অনুপম নিজের মতো করে বাঁচতে শিখেছেন এবং তিনি পরাজিত না হয়ে কল্যাণী নামক এই নারীটির সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। অপরিচিতা গল্পে শেষ পর্যন্ত কল্যাণী আর অপরিচিত থাকলেন না। কল্যাণীকে এখন চেনা যাচ্ছে, জানা যাচ্ছে, তার সঙ্গ পাওয়া যাচ্ছে, তার পাশে থাকা যাচ্ছে। এটি অনুপমের জন্য সবচেয়ে বড় পাওয়া।